প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের অর্থ সময়ের মূল্যে আমরা বৃত্তি নিয়ে একটু আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাধারণ বৃত্তির বর্তমান মূল্য নিয়ে আলোচনা করছিলাম, যেটাকে বলা হয় বৃত্তি মিন্স কিস্তিও বলতে পারে, আবার বলতে পারে, এটাকে বলা হয় অ্যানুইটিও বলতে পারে। তা আমাদের আজকে সাধারণ বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। আমরা সাধারণ বৃত্তির গতকালকে বর্তমান মূল্য নির্ণয় করছি, অগ্রিম বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করছে। আজকেও অগ্রিম বলতে সাধারণ বৃত্তি বা বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, আর অগ্রিম বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে দেখো তোমাদের একটা বোর্ডের দেওয়া আছে, যে একটা উদ্দীপক দেওয়া আছে। পরীক্ষার ম্যাক্সিমাম পরীক্ষায় মেবি ঢাকা বোর্ড 2017 সালে এরকম একটা অঙ্ক আসছে। তো তোমাদের এটা সলভ করতেছি, দেখো কিভাবে করতে হয়। আমি আগে প্রশ্নটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো। বলছে জনাব আইনুল ডিবিবিএল ব্যাংকে করা তার সঞ্চয় হিসাবে মাসিক ভিত্তিতে 700 টাকা করে 10 বছর মেয়াদি স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ জনাব আইনুল কি করছে, এখানে একটা উদ্দীপক। জনাব আইনুল একজন ব্যক্তি ডিবিবিএল ব্যাংক অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকে করা তার সঞ্চয় হিসাব। সঞ্চয় মানে কি, যে প্রতি মাসে বা প্রতি করে, এখানে বলছে যে মাসিক ভিত্তিতে, কি ভিত্তিতে বলছে, মাসিক ভিত্তিতে 700 টাকা করে, প্রত্যেক মাসে কত করে দিবে, 700 টাকা করে 10 বছর মেয়াদি স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা উদ্দীপকের একটি অংশ। আর একটা বলছে ডিবিবিএল ব্যাংক বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ডিবিবিএল ব্যাংক কত পার্সেন্ট হারে দিবে, 10% হারে। অন্যদিকে জনাব মামুন তার বাবার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। কত দিচ্ছে সে কিন্তু তার বাবা বলে নাই। যদি সে মাসের প্রকল্প বলতে বুঝাচ্ছে যে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে সে মাসের প্রকল্প করলে সেখান থেকে আগামী 4 বছর যথাক্রমে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা করে পাওয়া যাবে। অন্যদিকে হাঁসের খামার করলে আগামী 4 বছর প্রত্যেক বছর 15,000 টাকা করে পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার 8% দেওয়া হলো। এইখানে উদ্দীপকে উদ্দীপক কথাটি উল্লেখ করছে। উদ্দীপক একটি, কিন্তু দুইটা ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের পরীক্ষায় বলছে ম্যাথ শেষে, অর্থাৎ অঙ্ক বলছে ম্যাথ শেষে জনাব আইনুল ডিবিবিএল ব্যাংক থেকে কত টাকা পাবেন। আগে ফার্স্ট ওয়ান আমাদের এটা করতে হবে। ডিবিবিএল ব্যাংকে কথা বলছে জনাব আইনুল ডিবিবিএল ব্যাংকে সঞ্চয় হিসাবে মাসিক ভিত্তিতে, বলছে কিসের ভিত্তিতে, মাসিক ভিত্তিতে। তাহলে প্রতি মাসে আমরা কি করতে পারি, 12 মাস, এটা আমরা পেয়ে গেছি। তারপর বলছে 700 টাকা করে, 700 টাকা করে, যেটাকে আমরা বলি কিস্তি। আমরা কিস্তি বা বৃত্তি বলতে পারি, যে সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে কি বলবো, আমরা বৃত্তি বলবো। বৃত্তি চারটি হচ্ছে, একটা হচ্ছে সাধারণ বৃত্তি, অগ্রিম বৃত্তি, চিরস্থায়ী বৃত্তি, আর একটা হচ্ছে বিলম্বিত বৃত্তি। তো বৃত্তি মিন্স কিস্তিকে বোঝাচ্ছে। যেমন তোমরা সহজ ভাষায় বোঝানোর জন্য তোমাদেরকে কিস্তি বোঝানো যায়। যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কি করি, ঋণ গ্রহণ করি। ঋণ গ্রহণ করলে আমাকে প্রতি মাসে কি করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কি দিতে হয়, জমা দিতে হয়, অর্থাৎ পরিশোধ করতে হয়, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত। এটা হচ্ছে কি আগমন হতে পারে বা বহির্গমন হতে পারে। তো আমরা আজকে সাধারণ বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। আমি গত ক্লাসে বলছিলাম যে সাধারণ বৃত্তির ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করবো। আজকে সাধারণ বৃত্তির ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করি। দেখো এখানে বলছে ম্যাচ শেষে জনাব আইনুল ডিবিবিএল ব্যাংক থেকে কত টাকা পাবে। ডিবিবিএল ব্যাংক কত পার্সেন্ট সুদ দিচ্ছে, চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, এতটুকু পর্যন্ত জনাব আইনুলের। অন্যদিকে জনাব মামুনের। তা আমরা একটু অঙ্কটা দেখি, করার চেষ্টা করি কিভাবে করতে হয়। এইসব অঙ্কগুলো আসলে একটা জিনিস মনে রাখবা, যে বছরের শুরু বা শেষ কথাটি বলে নাই। এখানে বলছে মাসের শুরু বা শেষ কথাটি বলে নাই। যদি শুরু বা শেষ কথাটি যদি না বলে, তাহলে আমরা প্রেজেন্ট ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, যেটাকে বলা হয় সাধারণ বৃত্তির ভবিষ্যৎ মূল্য বা বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য। আর যদি বলতো শুরু কথাটি বলে দিবে,
যদি তাহলে আমরা কি লিখবো, অগ্রিম ভিত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তখন আমরা কিভাবে করব একটু আলোচনা করি যাই। যে এইখানে প্রত্যেক মাস বলছে না, তাহলে আমরা কি লিখবো, এ সমান, আমরা এ সমান লিখতে পারি টাকা কত, 700 টাকা করে। আয় সমান 10% করে বলছে, 10%, অর্থাৎ 0.10। এন সমান বলছে কত বছর, বলছে 10 বছর, 10 ইয়ার্স, 10 বছর। এম সমান হচ্ছে প্রত্যেক মাস বলছে, কি বলছে, প্রতি মাস, প্রতি মাস বলতে 12, আমরা এক বছরকে 12 দিয়ে করতে পারি। আর তাহলে এফ বি ও এ সমান হোয়াট, অর্থাৎ কি, ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ সাধারণ ভিত্তির ভবিষ্যৎ মূল্য বলতে পারি, বা বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য, বা প্রতি ভিত্তির ভবিষ্যৎ মূল্য আমরা জানতে পারি। তখন আমরা এই সূত্রটা ইউজ করব। উই নো দ্যাট, আমরা জানি যে এফ বি ও এ সমান এ ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম এন ইন্টু এম। তারপরে কি হচ্ছে, তারপরে আই ডিভাইডেড বাই এম, এখানে -1। তো দেখো এইখানে এফবি অর্ডিনারি ইউনিট, অর্থাৎ সাধারণ ভিত্তির ভবিষ্যৎ মূল্য, এ সমান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, 700 টাকা। 1 প্লাস আয়ের মান দেওয়া আছে কত, এম সমান 12, এখানে 10 ইন্টু 12 -1। দেখো এভাবে ক্যালকুলেশন করবে। আগে ফার্স্ট ওয়ান ব্র্যাকেটের কাজ করি, তারপরে এটা ক্যালকুলেশন করি, যেটা হবে সেটাই আমাদের আনসার। দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের একদম সহজভাবে বোঝানোর জন্য আমি অ্যাগেন রিপিট করতেছি, অ্যাগেন বলতেছি যে জনাব আইনুল ডিবিবিএল ব্যাংকে করা তার সঞ্চয় হিসাব মাসিক ভিত্তিতে 700 টাকা করে 10 বছর মেয়াদী স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রত্যেক মাসে 700 টাকা করে দিবে, 12 মাসে কত, 7 দুগুণা, অর্থাৎ এটা দিলে অর্থাৎ 84, অর্থাৎ 8,400 টাকা করে পাবে। 8,400 টাকা করে প্রত্যেক বছর দিবে। এবার এর সাথে 10 দিয়ে গুণ করলে আমাদের প্রত্যেক মাসে দিতে হবে। তো দেখো যে এইখানে বলছে প্রত্যেক মাসে সেই কত করে দিচ্ছে, 700 টাকা করে। কত বছর দিচ্ছে, 10 বছর, অর্থাৎ প্রত্যেক মাসে 700 টাকা করে 10 বছর পর্যন্ত দিচ্ছে। ব্যাংক তাকে কত পার্সেন্ট দিবে, সুদ 10% সুদ দিবে, চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। এখানে মাসের শুরু বা শেষ কথাটি বলে নাই। যদি শুরু বলতো তখন আমরা কি করতাম, 1 প্লাস আই ডিভাইডেড বাই এম দিতাম। আর যদি বছরের শুরু বলতো তখন আমরা কি করতাম, এমটা তখন উইথড্র হয়ে যেত। তো দেখো এটা এই নিয়মের অঙ্কগুলো এভাবে করতে হয়। যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় তখন আমরা এভাবে করব। আর ভবিষ্যৎ মূল্য যদি শুরু কথাটি বলে তখন আমরা এখানে কি করব, 1 প্লাস আই যুক্ত করব, আর এখানে এম যুক্ত করব। এইখানে কি করব, 1 প্লাস 0.10 আর এখানে 12 দিব। এখানে যদি বলা হয় বছরের শুরু বা মাসের শুরু কথাটি বলে তখন আমরা এখানে যদি মাসের শুরুতে কথা বলতো তখন আমরা এই কাজটা করতাম। আর যদি না বলে তখন আমরা কিছু করব না। তো প্রিয় শিক্ষার্থী দেখো আজকের উদ্দীপকের আনসার হচ্ছে এটা। তোমরা বাসায় ক্যালকুলেশন করলে এটা বুঝতে পারবে। তো ঠিক আছে, এটা নিয়ে আমি আর ডিটেলসে যাব না। প্রথম উত্তরের আনসার এটা আমরা পেয়ে গেছি। সেকেন্ডটা বলছে জনাব মামুন কোন প্রকল্পে বিনিয়োগ করা উত্তম। অর্থাৎ জনাব মামুনের 2টি প্রকল্প দেওয়া আছে। এখন দেখো তোমরা সহজভাবে বুঝতে পারবা যে এখন দেখো জনাব মামুন নিয়ে আমরা আলোচনা করবো। এই চ্যাপ্টারটা আমাদের ক্লোজ হয়ে গেছে।
এতটুকু জনাব আইনুলের কাজটা শেষ। এখন বলছে জনাব মামুন কোন প্রকল্পে বিনিয়োগ করা উত্তম। এখন আমাদেরকে ক্যালকুলেশন করে বাইর করতে হবে জনাব মামুনের জন্য কোন প্রকল্পে উত্তম হবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, কিন্তু আমাদের বর্তমান মূল্য বের করি দুইটাই। একটা জিনিস মনে রাখবে তোমরা, কম্পেয়ার করার সময় যদি বর্তমান মূল্য নিয়ে ফার্স্ট ওয়ান যদি বর্তমান কম্পেয়ার করে, দ্বিতীয়টা কি হবে বর্তমান মূল্য নিয়ে কম্পেয়ার করতে হবে, সাদৃশ্য রাখতে হবে। আর অন্যদিকে যদি ভবিষ্যৎ মূল্য হয়, অন্যদিকে দুইটাই কি হবে ভবিষ্যৎ মূল্য নিয়ে কম্পেয়ার করতে হবে। এখন বলছে জনাব মামুন তার বাবার কাছ থেকে কি পেয়েছে, অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। সে মাছের প্রকল্প বলতে পুকুর লিজ নিচ্ছে, অর্থাৎ একটা পুকুর লিজ নিলে সে প্রত্যেক বছর কি পরিমাণ অর্থাৎ মাছ বিক্রি করে পেতে পারে, 5,000 টাকা পেতে পারে, 10,000 টাকা, 15,000, 20,000 টাকা করে পাওয়া যাবে। অন্যদিকে হাঁসের খামার প্রকল্প থেকে সে 4 বছর প্রত্যেক বছর 15,000 টাকা করে পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার 10%, 8%। আচ্ছা, সুযোগ ব্যয় কি? অর্থাৎ সুযোগ ব্যয় বলতে আমরা ফিনান্সের সুযোগ এবং অর্থনীতি আছে সুযোগ। অর্থাৎ একটি প্রকল্প, আমার কাছে দুইটি প্রকল্প আছে, একটি প্রকল্প বিনিয়োগ করে অন্য প্রকল্প ছেড়ে দেওয়াকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ আমার কাছে অপশন আছে দুইটা, একটা হচ্ছে জমিতে ধানও চাষ করা যাবে, গমও চাষ করা যাবে। এখন দেখা যাচ্ছে যদি আমি ধান উৎপাদন করি আমার হবে 5 টন, আর যদি গম উৎপাদন করি আমার হবে 10 টন। এখন চিন্তা করবো আমার কোনটা উত্তম বিনিয়োগ করা উত্তম। তখন আমি গম উৎপাদন করি, তখন আমাকে কি করতে হবে, ধান ছেড়ে দিতে হবে। এই ধান ছেড়ে দেওয়াকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ আমি ধান চাষাবাদ বন্ধ করে দেব, কিন্তু আমি গমের উৎপাদন করব। অর্থাৎ একটি প্রকল্পের ভিতরে দুইটি কাজ করার জন্য একটা প্রকল্প ছেড়ে দেওয়াকে বলা হয় সুযোগ ব্যয়। আমরা সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করছি, এখন আলোচনা করবো জনাব মামুনের কোন প্রকল্পে বিনিয়োগ করা উত্তম। ফার্স্ট ওয়ান আমাদের প্রেজেন্ট ভ্যালু, আমাদের যেহেতু অসময়, এটা হচ্ছে কি মিশ্র নগদ প্রবাহের সূত্রটা চলে আসতেছে, তখন আমরা এই কাজটা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, here given FB1 প্রথম বছর কত পাইতেছে 5,000 টাকা, B1 সমান 5,000 টাকা। দ্বিতীয় বছর 10, FB3 সমান 15, FB4 সমান 20। সুযোগ ব্যয়, দুইটি প্রকল্পের সুযোগ ব্যয় করতে বলছে 8%। আয় সমান 0., n সমান কত বলছে 4 বছর, 4 ইয়ার্স। PB সমান 1। আমাদের এটা বের করতে বলছে। তো দেখো জনাব মামুনের আমি করি, আমরা কি জানি, PB সমান FB1। আমি পূর্বে এই অঙ্কটা একবার এরকম অঙ্ক করাইছিলাম, অর্থাৎ FB2 1 প্লাস I। এটা আবার মূলধন বাজেটিং এর সাথে রিলেটেড। মূলধন বাজেটিং এর ফিনান্সের মূলধন বাজেটিং এর একটি অংশ, এরকম একটা অঙ্ক আছে তোমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য। আর আমি গত ক্লাসে একটা প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি প্রেজেন্ট ভ্যালু নিয়ে করাইছিলাম, যে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এরকম প্রকল্পে যে আমার যদি একটা জিনিস মনে রাখবা বর্তমান মূল্য, অর্থাৎ যদি আমি একটা প্রকল্প বলতে কি বলা যায়, একটা মেশিন ক্রয় করছি যার মূল্য 10 লক্ষ টাকা, কিন্তু বাট্টার হার 10%, 15 বছর বলছে। এই 15 বছরে আমি যদি বর্তমান মূল্য বের করি, যদি 10 লক্ষ টাকার উপরে হয়, যদি বর্তমান মূল্যটা বেশি হয়, তাহলে আমরা কি করব, মেশিনটাতে ইনভেস্ট করব। আর যদি দেখা যাচ্ছে আমার ক্রয় মূল্য সে কম হবে বর্তমান মূল্য, তখন আমরা এটা ইনভেস্ট করব না। দেখো যে আমার বর্তমান মূল্য কত দাঁড়াচ্ছে সেটা আমরা নির্ণয় করব। সমান কত, 3, 4, 1 প্লাস I সমান 4 দিতে পারে বা N4 দেওয়া যায়। তো আমরা এখানে N দিলাম, 3, 2, 1। আচ্ছা দেখো আমাদের কত 5,000 টাকা, 1 প্লাস I সমান কত 0.08, M সমান 1 প্লাস 10,
তোমাদের গত ক্লাসে একটা ধাঁধা দিয়েছিলাম যে কখন 60 থেকে 60 বিয়োগ গেলে 59 হয়। তোমরা কমেন্টস বক্সে জানাও নেই। এটার বর্তমান মূল্য যেটা বের হবে সেটাকে আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। তো এটা ক্যালকুলেশন করে তোমরা বাসায় করো। সাপোজ আমি ধরলাম এটার বর্তমান মূল্য হচ্ছে 50,000 টাকা। এটার বর্তমান মূল্য দাঁড়ালো কত? 50,000 টাকা। এটার বর্তমান মূল্য আরো কম হবে বা 20,000। উদাহরণস্বরূপ আমি ধরছি যে এটা 50,000 টাকা ক্যালকুলেশন করি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর তাই তোমরা বাসায় ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর নিয়ে করবা। তো দেখো এরকম ফার্স্ট ওয়ান আমরা বাইট করছি কি যে এই যে প্রকল্পে বর্তমান মূল্য বের করে ফেলছে। এটা প্রকল্পে 5,000, 10,000, 15,000, 20,000, এই চারটা প্রকল্পের এটার একটা বর্তমান মূল্য বের করছে কত? 50,000। এখন সেকেন্ড অপশন হচ্ছে আমার বলছে যে প্রত্যেক বছর। এটা করা শেষ, তোমাদের বোঝা শেষ হয়েছে সম্ভবত, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমি সেকেন্ড অপশনে যাচ্ছি। বলছে অন্যদিকে হাঁসের খামার করলে 4 বছর প্রত্যেক বছর 15,000 টাকা করে পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার কত বলছে? 8%। আমরা এটা দিয়ে করছি, ওইটা দিয়ে করছি। এখন আমরা করব কি? হাঁসের খামার, হাঁসের খামারের প্রকল্পটা করব যে হাঁসের খামারের কিভাবে হবে। দেখো হাঁসের খামারের যে এখানে এই সমান প্রত্যেক বছর শুরু কিংবা শেষ কথাটি বলে নাই। এইখানে প্রত্যেক বছর শুরু বা শেষ কিছু বলে নাই, যদি না বলে আমরা শেষ ধরবো। এই সমান কত টাকা? 15,000 টাকা। কিছু না বললে আমরা শেষে ধরবো, আর শেষ কথাটি বললেও শেষ ধরবো। আর যদি শুরু কথাটি বলে দিবে তখন আমরা প্রেজেন্ট এনইউটি ডিউ দিয়ে করবো। এনইউটি ডিউ হয়তো বা ফিউচার ভ্যালু এনইউটি ডিউ অথবা প্রেজেন্ট ভ্যালু এনইউটি ডিউ, অর্থাৎ লাস্টে 1+i যুক্ত করবো। আর যদি কিছু না বলে 1+i যুক্ত করবো না। এন সমান বলছে কত? 4 ইয়ার্স। আই সমান বলছে 0.08। আমি ভেঙে দিচ্ছি 8%টা। তারপরে হচ্ছে পিবি ও এ সমান 1, অর্থাৎ এ এন আর আমার প্রত্যেক বছর বলছে, সেই জন্য আই 1 থাকলে তাহলে আমরা এটা করতাম। তাহলে উই নো দ্যাট পিবি ও এ মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি ইউনিটি, যেটা সাধারণ ভিত্তির বর্তমান মূল্য আমরা বের করতে গতটাও বের করছি, আগেটা বের করছি বর্তমান মূল্য, এটাও বর্তমান মূল্য। এটা আমরা এ 1 minus 1 divided by 1 plus I whole n divided by I। এটা দেখো এর মান বাইরেছে কত? 15,000 টাকা করে। 1 minus কত? n সমান 4। দেখো এটার বর্তমান মূল্য বের করছে। এখন এটার যদি বর্তমান মূল্য আমাদের মামুন যদি মাছের প্রকল্প করে 50,000 টাকা করে, সেই কি পাচ্ছে? বর্তমান মূল্য দাঁড়াচ্ছে। এটার যদি বর্তমান মূল্য 48,000 টাকা হয় ক্যালকুলেশন করে, অর্থাৎ এটার ক্যালকুলেশন করে আমরা যদি সমান সমান যদি 48,000 টাকা হয়, অর্থাৎ এই দুইটা প্রকল্পের ভিতরে যে প্রকল্পের বর্তমান মূল্য বেশি সেই প্রকল্পে মামুন বিনিয়োগ করা উত্তম। তা আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতে চাচ্ছি যে দুইটি প্রকল্প দেওয়া আছে। একটি প্রকল্প হচ্ছে মাছের প্রকল্প, আর একটা প্রকল্প হচ্ছে কি হাঁসের প্রকল্প। এই দুটি প্রকল্পের মধ্যে এভাবে বর্তমান মূল্য বের করে আমাদের নির্ণয় করতে হবে যার বর্তমান মূল্য সবচেয়ে বেশি সেই প্রকল্পে মামুন বিনিয়োগ করা উত্তম হবে। তো এখন আমি পূর্বে একটা ক্যালকুলেশন করছি, আমি ধরে নিয়েছি 50,000 টাকা আমার হাঁসের প্রকল্প থেকে আসছে আর মাছের প্রকল্প থেকে আসছে, আর সেকেন্ডটা আসছে যেটাকে বলা হয় হাঁসের খামার থেকে আসছে 48,000 টাকা। তাহলে মামুনের বিনিয়োগ করা উত্তম। এটা এক লাইনে লিখি। এই অঙ্কটা দুইটা করার জন্য 3 মার্ক, আর এটাই উত্তরটা লিখে দিবে মামুনের
কিসের প্রকল্পে বিনিয়োগ করা উত্তম? যে মাছের প্রকল্পে বিনিয়োগ করা উত্তম হবে। এটা তখন এই অঙ্কটা করিয়ে দিবা, এভাবে করতে হয়। এখন আমরা চলে যাচ্ছি কিস্তির পরিমাণ নির্ণয় করার জন্য, যে কিস্তিতে কিভাবে করা যায়। তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে একটা জিনিস, একটা হচ্ছে মাসিক বললো ত্রৈমাসিক বললো, তখন আমরা এভাবে করব। কিস্তির অঙ্কের আর কোনো সমস্যা নাই, তোমরা উদ্দীপক করবা। আর ঢাকা বোর্ড 2017 সালে এরকম একটা অঙ্ক আছে, ঢাকা বোর্ড 2017 এবং বিভিন্ন বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, পোল্ট্রি নিয়ে আসছে, পোল্ট্রি ফার্ম নিয়ে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে করাই দিচ্ছি। এখন তোমাদেরকে কিস্তি নিয়ে একটা অঙ্ক করাবো, যে কিস্তি কিভাবে করতে হয়। এখানে দুটি প্রকল্পের বর্তমান মূল্য যার সবচেয়ে বেশি সেখানে বিনিয়োগ করা উত্তম মামনের। তা আমাদের দুটি শেষ। এবার পরীক্ষা আসবে সাধারণ বৃত্তি কাকে বলে। সাধারণ বৃত্তি হচ্ছে কি, নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ কি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ অর্থের আগমন এবং বহির্গমনকে বলা হয় সাধারণ বৃত্তি, যেটা কি হয়, যেটা বৃত্তি বলা হয়। আর সাধারণ বৃত্তি হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ অর্থের প্রাপ্তি এবং প্রদান কি হয়, শেষে হয়, তখন আমরা এটাকে বলি সাধারণ বৃত্তি বলা যায়। আমার এই আজকের এটা শেষ। আর তোমাদেরকে একটা ধাঁধা দিয়েছিলাম যে কখন 60 থেকে 60 বিয়োগ দিলে 59 হয়। তোমরা উত্তরটা গত ক্লাসে দাও নাই, অর্থাৎ 60 মিনিট থেকে 60 সেকেন্ড বিয়োগ দিলে 59 হয়। এটা অর্থাৎ কি আমি বুঝে দিচ্ছি, অর্থাৎ এটা সোজা, 60 মিনিট থেকে 60 সেকেন্ড বিয়োগ দিলে 59 হয়। আজকে তোমাদেরকে একটা ধাঁধা দিচ্ছি যে তোমরা যেন করতে পারো। এটা 4 + 4 = 8, 5 + 5 = 6 + 6 10 + 10 সমান কত? হোয়াট? তোমরা এই ইয়েটা করে নিয়ে আসবা, এটা আমাকে কমেন্টস বক্সে জানাবা যে 4 + 4 = 8 হলে, 5 + 5 = 18 হলে, 6 + 6 = 30 হলে, 10 + 10 সমান কত? একটু দিই, না এটাই ঠিক আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা একটু করে নিও। এখন আসো, আমি কিস্তির অঙ্ক করাবো। মিস্টার এক্স এবি ব্যাংক থেকে মিস্টার এক্স, আজকে আমাদের শেষ ক্লাস অর্থ সময়ের মূল্যের। তোমরা আর একটা ইয়ে করাবো যে, আচ্ছা অঙ্কটা করে, এবি ব্যাংক থেকে 5 বছরের জন্য 15% সুদে 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। আগামী 5 বছর প্রত্যেক বছরের শেষে কত টাকা
প্রদান করতে হবে। অর্থাৎ কেউ যদি ঋণ গ্রহণ করে প্রত্যেক মাসও দিতে পারে ঋণের টাকাটা। সাপোজ একটি প্রকল্পে 10 লক্ষ টাকা দিয়ে কম্পিউটার ক্রয় করলো। কম্পিউটার ক্রয় করার পর সেই ব্যাংক থেকে ঋণ নিছে 5 বছরের জন্য, যে পরিশোধ করবে 5 বছরের জন্য কত পার্সেন্ট সুদে বলছে? 15% সুদে পরিশোধ করবে। এখন 15% প্রত্যেক বছর সে কত টাকা করে কিস্তি প্রদান করবে? তো আমরা একটা অঙ্ক করি, যে তোমাদেরকে জাস্ট আমি বোঝানোর জন্য, তোমরা বাসায় ক্যালকুলেশন করবা। দেখো এটার সূত্রটা হচ্ছে যে আমরা জানি পিবি ও এ সমান কত টাকা বর্তমান আমরা গ্রহণ করতেছি? 10 লক্ষ টাকা। আয় সমান বলছে 15%। এন সমান বলছে 5 ইয়ার্স। তারপর বলছে কি এ সমান 1। আমরা বের করব, এর মান বের করব। তখন আমরা জানি কি পিবি এখানে প্রত্যেক বছর শেষে বলছে, শেষ বলার কারণে আমরা এভাবে করব। তাই হয় এখানে বাইরে হচ্ছে কত? 10 লক্ষ টাকা। এর মান নাই। সাপোজ, আচ্ছা আমি করি 15, এর মান হচ্ছে কত বলছে? 5 ইয়ার্স। দশ লক্ষ টাকা। এটার মান বাইরে হলো, সাপোজ ধরলাম 3.758 এ সামথিং এটা আসছে। এটা আমি এটা ক্যালকুলেশন করতে পারতেছি না, তোমরা বাসায় করে নিবা যে এটার মান বাইরে এসে এটা সাপোজ এটা ধরো। তো এটা ক্যালকুলেশন করি, বাইরে হওয়ার পর আমরা কি করব? এটা এদিকে নিয়ে আসবো 3.758, তাহলে এটা 10 লক্ষ টাকা এদিকে নিয়ে আসবো। দশ লক্ষ 3.758, এটাতে ধরলাম 30,000 টাকা করে, সে 30,500 টাকা করে কিস্তি। এটা ধরলাম 30,500 টাকা করে সে কি করছে? কিস্তি প্রদান করতেছে প্রত্যেক বছরে কিস্তি। আর কম হবে যেহেতু 10 লক্ষ টাকা নিয়েছে, 1 লক্ষ সামথিং ধরে, এটা ধরো 1 লক্ষ সামথিং, যেহেতু 10 বছরে 1 লাখ টাকার উপরে পড়তে পারে। 1,02,000 টাকা করে দিচ্ছে। সাপোজ ধরো 1,02,000 টাকা করে সে কি করতেছে? প্রত্যেক বছর কিস্তি দিচ্ছে। অর্থাৎ আমি 10 লক্ষ টাকা নিয়েছি, তাহলে এরকমই আসবে। তোমরা অঙ্কটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। 1,02,000 টাকা করে সে কিস্তি আসছে। এই কিস্তিটা হচ্ছে এত টাকা করে প্রদান করতে হবে। এখন আমরা নির্ণয় করব ঋণের সূচি। ঋণের সূচি কার্যতালিকা। ঋণের সূচি বলতে কি বোঝাচ্ছে? সুদ আসল নিয়ে যেটা হয় তাকে ঋণের সূচি বলা হয়। এখন আমরা ঋণের সূচিটা নিয়ে আলোচনা করব। তোমরা ঋণের সূচির তালিকাটা একটু জেনে নাও। এটা হচ্ছে এভাবে নির্ণয় করতেছে, অর্থাৎ কোনো টাকা নিলে সেটা কত মাসে কত টাকা করে প্রদান করতে হবে, সেটার জন্য আমরা এই জিনিসটা ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি ঋণের সূচি ও কিস্তির পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব। দেখো ঋণের সূচির তালিকা তোমরা একদম সহজভাবে একটা করে দিলে, ঋণের সূচি প্রথম হচ্ছে কি 1, 2, 3 কিস্তি পরিমাণ,
আসল পাঁচ ঋণের শেষ। এটা হচ্ছে বছর, এটা হচ্ছে বছরের শুরুতে কিস্তির পরিমাণ, শুরুতে ঋণের পরিমাণ। ঋণের পরিমাণ তোমরা একটু, এটা হচ্ছে কিস্তির পরিমাণ। এই কিস্তি কত করে দিচ্ছি আমরা, এটা হচ্ছে সুদ, আসল, বছরের শেষে ঋণের পরিমাণ, বছরের শেষে ঋণের পরিমাণ। দেখো প্রথম বছর 1 2 3 4 5, আমি প্রথম কত 10 লক্ষ টাকা ঋণ নিলাম। দশ লক্ষ টাকা ঋণ দিচ্ছি, কিস্তি আমি প্রত্যেক বছর 1,02,000 ধরলাম, 1,02,000, 1,02,000, যেহেতু আমি অঙ্কই করছি 1,02,000, 1,02,000 টাকা কিস্তি। সুদের পরিমাণ কত বলছে? 15%। 15% হলে কত? 10 লক্ষ টাকা, অর্থাৎ কি 2 ইন্টু 50, 2 ইন্টু অর্থাৎ কি কলম 2 ইন্টু 15%। আসল হচ্ছে, আসল থেকে অর্থাৎ 2 থেকে 4 বাদ দিলে 2 মাইনাস 4, 2 মাইনাস অর্থাৎ না 3 মাইনাস 4, 2 এর সুদ হবে, এটার 15% ধরবো, অর্থাৎ 10 লক্ষ টাকার 15% হচ্ছে 1,50,000 টাকা, অর্থাৎ না 10% হয় 1 লক্ষ, অর্থাৎ 1,50,000 টাকা হয় সুদ। যেটা হোক বা ওই ধরনের সুদ হচ্ছে, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। তারপর আসল এটা, আর 6 হচ্ছে 3 মাইনাস 4, আর এটা হচ্ছে 2 মাইনাস 5, 2 মাইনাস 5, অর্থাৎ ধরো এখানে আমি ধরলাম 80,000 টাকা সুদ। তাহলে আমার 1,02,000 থেকে এটা, অর্থাৎ এই 1 লক্ষ টাকার উপর 15% যেটা হয় তোমরা ক্যালকুলেশন করে নিবা। তো এটার এই কিস্তির থেকে সুদটা বাদ দিলে যেটা হবে সেটা হবে কি আসল। আসল বাদ দিলে কত হবে? 20,000, 22,000 টাকা, 22,000 টাকা আসল। তো 10 লক্ষ থেকে 22,000 বাদ দিলে কত হয়? যেটা কি হয় 9,78,000, 9,78,000। এই 9,78,000 টাকা এখানে আসবে। আবার 9,78,000 টাকার উপর এটার পার্সেন্টেজ হবে ধরো 50,000 বা 40,000। এবার এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 60,000, 60 থেকে 62,000 টাকা। এই 62,000 থেকে এখান থেকে বাদ দিলে যেটা হয় 7,000, 8 লক্ষ বা 9 লক্ষ, 9 লক্ষ কত হাজার? 9,16,000 টাকা, এটা আমার আসল। এখানেও 9,16,000 টাকা। তো একটা জিনিস মনে রাখবা যে এগুলো করানোর ফল লাস্টে যদি আমার যদি সুদের তুলনায় অর্থাৎ কিস্তির পরিমাণ যদি এখানে 1,02,000 তুলনায় যদি আমার 85,000 টাকা হয়, ধরো 98,000 টাকা আমার লেনদেন হলো, কিন্তু এখানে হচ্ছে কিস্তির পরিমাণ হচ্ছে 1,02,000 টাকা। তাহলে আমার এখানে লিখতে হবে কত? আসল হচ্ছে 98,000 টাকা, আর সুদ হচ্ছে কত? 1 লক্ষ থেকে 2,000 বাদ দিলে যেটা হোক, কিন্তু 98,000 টাকা সুদ আমার ধরলে অনেক টাকা আসলে আসবে, কিন্তু আমরা লাস্টে এই ফাংশনটা করবো 98,000 টাকার উপর যা আসে সুদ দেখবো। এখন আমার ধরলে মনে করো এখানে 16,000 টাকা আসতেছে, কিন্তু 16,000 টাকা তো আসলে যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? এই 98,000 টাকা অর্থাৎ 98,000 টাকা এখানে লিখতে হবে, আর এখানে সুদ তাহলে কত? 4,000 টাকা সুদ দিতে হবে, অর্থাৎ লাস্টের বছর 0 হবে। এটা হচ্ছে ঋণের সূচির তালিকা। পরীক্ষায় তোমাদের ঋণের সূচি আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু তোমাদের জানা রাখার জন্য এটা করা হচ্ছে। আর আরেকটা জিনিস মনে রাখবা তোমরা,
যে এখানে বলবে যে সুদের পরিমাণ কত, আসলের পরিমাণ কত, টোটাল যোগ করলে আসলে এত টাকা প্রদান করতে হচ্ছে, সুদের পরিমাণ এত টাকা প্রদান করতে হচ্ছে, তোমাদের এই জিনিসটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পারছো অর্থ সময়ের মূল্য সম্বন্ধে ভালো মধ্যে একটু বেসিক ধারণা নিয়ে যাচ্ছ তোমরা। তোমরা আশা করি প্রত্যেকটা অংশ ভালো করে দেখবে এবং মনোযোগ করে দেখবে এবং বইয়ের থেকে প্র্যাকটিসগুলো করবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। অর্থ সময়ের মূল্য আমাদের দুইটা অঙ্ক আসে আর হচ্ছে থিওরি আসে সাধারণ ভিত্তি। আমি থিওরি ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম, আর এখন আজকে লাস্ট ক্লাসে এটাই আমাদের তোমাদের শেষ। আর বলতে তোমাদেরকে নিয়ে আমি সামনে অ্যাকাউন্টিং অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ারে রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, অনুপাত বিশ্লেষণ নিয়ে। ওইখানে আমি কিছু 13টা বলতে রেশিও দিব অর্থাৎ অনুপাত দিব, তোমাদের ওই পরীক্ষায় আসবে। এই 13টা করলে তোমরা মোটামুটি 10টা মার্কস পাবে। এটা তো বলতে ফিনান্সও আছে, আবার কি হচ্ছে অ্যাকাউন্টিংও আছে। আমরা আগামী ক্লাসে অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করবো। তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, আর বিশেষ করে এই করোনাকালীন দুর্যোগ সময় তোমরা বাসায় বসে থাকবা আর ব্যায়াম করবা। ব্যায়াম করতে বলতে কি, 5 ওয়াক্ত, যারা মুসলিম আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারা অন্য ধর্ম আছে তারা অন্য ধর্মগুলো পালন করবা। এইটাই হচ্ছে তোমাদের কাছে, তোমাদের নিকট শেষ অ্যাডভাইস। তো ঠিক আছে, তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছিলাম, গত ক্লাসেও একটা অঙ্ক দিয়েছিলাম, যে একটা দাদা দিচ্ছে, একটা আহামরি কিছু না, যে বলছি কখন 60 থেকে 60 বিয়োগ দিলে 59 হয়, অর্থাৎ 60 মিনিট থেকে 60 সেকেন্ড বিয়োগ দিলে 59 হয়। এটা সহজ একটা জিনিস। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।